নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আপনাদের সকলের প্রিয়, আমার প্রিয় সাইদা। এবং বন্ধুরা, যেমনটা জানেন, এশিয়া জয়ের লক্ষ্যে ভারতীয় দল কাতারে অনবরত লড়ে চলেছেন। এবং যদি বলা যায়, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত কিন্তু লড়াই করেছেন সন্দেশ জিঙ্গান, শুভাশিস বোস, দীপক টাংরিরা। যদিও ম্যাচের ফলাফল আমাদের বিরুদ্ধে গেছে, 2-0 ফলাফল হয়েছে, কিন্তু বেশ কিছু পজিটিভ সাইড কিন্তু আমরা খুঁজে পেয়েছি। এবং যে কটা ভুল ভ্রান্তি রয়েছে, আমরা আশা করব কোচ ইগর স্টিমাচ সেই ভুলগুলো যত সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু সেগুলো ঠিক করে নেওয়া। এবং আগামীকাল অর্থাৎ উজবেকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে দ্বিতীয় ম্যাচে খেলতে চলেছে ভারতীয় দল। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, বিশ্ব র্যাঙ্কিং, ফিফার যে ফুটবল র্যাঙ্কিং হয়, সেখানে 68তম স্থানে রয়েছে উজবেকিস্তান। এই এশিয়ান কাপেই কিন্তু 2011 সালে তারা চতুর্থ স্থান অর্জন করেছিল। এছাড়াও দুবার তিনবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। এবং সব মিলিয়ে বলা যায় একটি শক্তিশালী দল, অস্ট্রেলিয়ার মতো না হলেও যথেষ্ট কঠিন হতে চলেছে এই ম্যাচ। সেই ম্যাচ নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা। এবং সাইদ দেখা যায়, সাইদা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলেও হার, আমরা বারবার যেটা বলি, একটুর জন্য হলো না। উজবেকিস্তানের বিরুদ্ধে কি সেই আফসোসটা আমরা মেটাতে পারবো? আহ, দেখো, ওইভাবে তো বলে দেওয়া যায় না। যে তবে দেশ যখন খেলতে নামবে, হাতে 90 মিনিট, সেই সঙ্গে একটা সারাটা দিন পুরো পড়ে থাকছে, আমরা তো অবশ্যই ভাববো একটা লড়াই দেবে এবং জিতবো। হুম। হারার পর বা রেজাল্ট যা হবে, ড্রর পর বা জয়ের পর নিশ্চয়ই কাটাছেড়া হবে বা উচ্ছ্বাস হবে, কিন্তু তার আগে পর্যন্ত কেন একটা দল হারবে, তার কোনো প্রশ্নই নেই। হুম। তবে যে দলটির বিরুদ্ধে খেলতে নামছে ভারত, সেই দলটি উজবেকিস্তান। এবং উজবেকিস্তান 68 র্যাঙ্কিং তুমি বললে, উজবেকিস্তান কিন্তু সাম্প্রতিক অতীতের যদি তুমি রেজাল্ট দেখো, মানে 2022-23, হুম। যেহেতু জানুয়ারি 2022-এর লাস্টের দিকে নিতে হবে, তুমি রেজাল্ট দেখো, সেটা কিন্তু দেখো 68 র্যাঙ্কিং মানে না তারা হার হামেশাই 30, 25, 20 এই সমস্ত র্যাঙ্কিং এর দলগুলোর সঙ্গে, মানে 20, 30, 40-এর র্যাঙ্কিং গুলোকে সবসময় বেগ দেয় হুম। এবং রেজাল্ট ভালো তোলে তারা। আহ, সুতরাং এই জায়গায় যে সমস্ত দলগুলো আছে তারা খুবই ভালো। এবং এই ভালোটা তারা এমনি এমনি তো হয়নি, তারা ভালো খেলে বা উত্তরণ ঘটেছে বলে এই জায়গায় তারা রয়েছে। এবং খাতায় কলমে দিনের আলোর মতো পরিষ্কার, তারা আমাদের থেকে প্রতিটা ডিপার্টমেন্টে এগিয়ে। হুম। শুধু র্যাঙ্কিং নয়, যদি ডিপার্টমেন্ট ওয়াইজ বলো, এগিয়ে। আহ, এই দলটা তুমি একেবারে সাম্প্রতিক, যদি একটু কথা, আমি কাগজটা হাতে রাখছি, সুবিধা হবে। 2022-এ রাশিয়ার সঙ্গে ড্র করে, 2023-এ এদের ড্রর যদি খতিয়ান দেখো, তার মধ্যে ভেনেজুয়েলা আছে, মেক্সিকোর মতো শক্তিশালী দল আছে, ইরানের মতো এশিয়ার জায়ান্ট আছে। এবং যে দলগুলোকে এরা হারিয়েছে এই 2022 আর 2023-এর মধ্যে, তাদের মধ্যে চীন আছে, ভিয়েতনাম তো আছেই, হুম। ওমান আছে, বলিভিয়া আছে, ক্যামেরুন আছে। ঠিক আছে, কোনোটাই ছোট দল নয়। কোনোটাই ছোট দল নয়, বা যথেষ্ট ভালো দল, বা হুম। খারাপ খেলে না এরা আর কি। হুম। 68 র্যাঙ্কিং। গত ম্যাচের যদি তোমরা যদি দেখো, গত ম্যাচটা যদি দেখো, সিরিয়ার সঙ্গে যে হুম। ম্যাচটা হয়েছিল, সিরিয়ার সঙ্গে ম্যাচটা কিন্তু এগিয়ে ফুটবল খেলেছে সে দলটার নাম কিন্তু তোমার উজবেকিস্তান। বরং অনেক ডিফেন্সিভ মোডে থেকে একটা পয়েন্ট উদ্ধার করার আপ্রাণ প্রচেষ্টা যে দলটা দেখা গেছে, তার নাম সিরিয়া। সিরিয়া। এবং সিরিয়া এটা পেরেছে তাদের লম্বা চেহারার ডিফেন্স, সেন্টার ব্যাকদের জন্য, এবং ডিফেন্সিভ মিডফিল্ডারদের জন্য, এবং ওয়েল অর্গানাইজড ডিফেন্সিভ অর্গানাইজেশন ছিল। নয়তো এই ম্যাচ উজবেকিস্তান জেতে আর কি, হুম। অন্তত পক্ষে 1 গোল 2 গোলের একটা ব্যবধান তারা রাখা উচিত ছিল। গোলে অফ টার্গেট 14টা, সিরিয়ার সেখানে 7টা। হুম। উজবেকিস্তানের হুম। 14, সিরিয়ার 7। অন টার্গেট ছিল তোমার 2, সিরিয়ার সেটা ছিল 0। সিরিয়ার কোনো কিন্তু অন টার্গেট কন্টাক্টেড নেই। নেই। এটা বুঝতে হবে যে খুব ক্রিয়েটিভ চান্স কিন্তু তারা ক্রিয়েট করতে পারেনি এই দলটার বিরুদ্ধে। হুম। এদের
সেন্টার ব্যাক আমি আসছি একটু পর পরে, যথেষ্ট ভালো সেন্টার ব্যাক, যথেষ্ট ভালো তোমার ডিফেন্সিভ অর্গানাইজেশনও খুবই ভালো। বল পজিশন হচ্ছে 66-34 দুটো দলের, এগুলো গুগল ঘেঁটেই পাওয়া যায়। আমি সেটা লিখে এনে এর পরের কথাটা বলবো, সেই কারণেই এগুলো লিখে এনেছি। পাস অ্যাকুরেসি হচ্ছে কারেক্ট পাস হচ্ছে 596, আচ্ছা, সেখানে উল্টো দলটির মানে সিরিয়ার হচ্ছে 322। ফারাকটা দেখো, অনেকটাই ফারাকটা দেখো, কিন্তু ফলাফল 0-0, 0-0। ফলাফল 0-0। এই 0-0 হওয়ার একটা কারণ আমি তো বললাম, যে সিরিয়ার যে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা ছিল, সেই ডিফেন্সিভ অর্গানাইজেশন কি আমাদের রাহুল বেকে, সন্দেশ জিঙ্গান, শুভাশিস বা আমাদের যারা ডিফেন্ডাররা রয়েছেন তারা কি সেটা পারবেন? দীপক টাংরি সেই অর্গানাইজেশনটি কি রাখতে পারবেন? পারলে কতক্ষণ পারবেন? এবং গোলরক্ষকের একটা ভূমিকা আছে। আগের দিন গুরপ্রীত যেভাবে একটা ছেলে মানুষই ভুল করেছে, খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্টেন্ট? তার মানে কি আমরা ধরে নিচ্ছি ম্যাচটা আমরা ডিফেন্সিভ খেলবো? ডিফেন্সিভ খেলবো কেন ধরে নিচ্ছি? কেননা অপোনেন্ট দলের যে ফুটবলের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আসার আগে তাদের গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারের নাম আমি বলে দিচ্ছি। যেমন ধরো, এদের দুজন ইনসাইড ফরওয়ার্ড আছেন, মাসারিপভ গ্রিসে খেলেন, আর এরকিনভ 22 বছর বয়স, পাক্তাকোর টাসকান্টে খেলেন। খুব পরিচিত দল আমাদের এখানে, আগে আইএফএ শিলফিল খেলে গেছে। এদের ফরওয়ার্ড একজন 23 বছর বয়সের, তার নাম হচ্ছে উরনভ। দুজন ইনসাইড ফরওয়ার্ড আর একজন ফরওয়ার্ড কিন্তু এদের আলটিমেট আক্রমণের স্ট্রাকচার নয়। এদের আক্রমণের স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে আছে এরা যে পদ্ধতিতে ফুটবল খেলে। আমি তা সত্ত্বেও আমি কয়েকটা নাম আপনাদের একটু বলে যাচ্ছি। মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সুদুকভ, খুব ইম্পর্টেন্ট ফুটবলার। তার সঙ্গে মাসারি কব রয়েছেন, দুজন সেন্টার মিডফিল্ড অ্যাটাকিং মোডে। কিন্তু গল্পটা এখানে, আমি আসবো এখানে। আর ডিফেন্ডার যিনি আছেন 6 ফুট 1 ইঞ্চি হাইট, এজমুরাডভ, ইনি নাসাফের ফুটবলার, কয়েক বছর আগে মোহনবাগান খেলেছে নাসাফের সঙ্গে, এবং ইনি বোধহয় নাসাফেই এনার আর কি মানে হোম টিম, ঘরের ছেলে টাইপের। এই দলের না, এরা যে ফুটবলটা খেলছে সেটা হচ্ছে ইউরোপের 5টা টপ টায়ার লিগ, মানে ইপিএল, বুন্দেসলিগা, লা লিগা, 5টা টপ লিগের 21টা দল 3-4-2-1 ফরমেশনে খেলে। এবং এই 3-4-2-1 এই যে ফরমেশনে তোমার গোলকিপারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গোলকিপার তোমার 3-4-2-1 শুনেই তোমার ফার্স্টে মনে হবে দলটা কিন্তু প্রচন্ড আক্রমণাত্মক, প্রচন্ড আক্রমণাত্মক। তোমার গোলকিপার ডোনারুমা ধরে নাও, লং পাস কারেক্ট করার ক্ষমতা রাখে। 3 জন ডিফেন্ডারের 2 জন সাইড ব্যাক, একজন সেন্টার ব্যাক। আমি যে ফুটবলারটির নাম লাস্টে যেটা বললাম, এসমুরাডভ, ইনি একজন সেন্টার ব্যাক। ঠিক আছে, এরা প্রথম থেকেই পজিটিভ পাস খেলবে, কোনো হেজানো নেই। কোনো বাংলায় বলছি যে কোনো রকম হেজানো ফুটবল কিন্তু এরা খেলবে না, ডিরেক্ট ফুটবল। হ্যাঁ, ইউরোপে ওই যে বললাম 21টা দলই ফুটবল খেলে ইউরোপের টপ টায়ার লিগের, এবং তার সঙ্গে এদের কিন্তু 52% উইনিং অ্যাভারেজ আছে, ড্রটও নয়, উইনিং অ্যাভারেজ যথেষ্ট ভালো। এবং এখানে এই ফরমেশনের কোচ কারা? টুখেল, যদি কয়েক বছর আগে চেলসি দেখো, টুখেল, কন্তে এখনো খেলেন, এই ফরমেশনে কিন্তু ফুটবলটা খেলেন। এবং এখানে খুব ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে একটু পুরাতন, মানে একটু যদি পুরনো ফর্মে যাওয়া, একটু পুরাতন ফুটবলে, এটা এই যে 3-4-2-1 এর জায়গা না 3-4-3টাকে একটু কেটে বার করা হয়েছে, ভাঙা হয়েছে। সেন্টার ফরওয়ার্ড কনসেপ্টটা আছে,
কিন্তু দুজন ইনসাইড ফরওয়ার্ডকে এরা রাখছে, দুজন ইনসাইড ফরওয়ার্ডের পাশে দুজন উইঙ্গার, এরা কিন্তু উইঙ্গার নয়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইঙ্গাররা ওই মাঝে আছে, 3-4 এর মধ্যে আছে, মাঝখানে দুজন বাদ দিয়ে যে 3-4, এই যে দুজন কিন্তু মিডফিল্ডার, তারা কিন্তু একটু এগিয়ে থাকে এবং তারা কিন্তু উইঙ্গার, মানে লেফট মিডফিল্ড আর রাইট মিডফিল্ড, তারা কিন্তু উইঙ্গার। তা সত্ত্বেও সামনে কিন্তু দুজন তোমার ইনসাইড ফরওয়ার্ড থাকবে এবং তার সামনে একজন কতটা আক্রমণাত্মক, প্রচন্ডই আক্রমণ। এবং এই ব্যাকআপ থেকে যে ফুটবলটা হবে না, ব্যাক থ্রি, মাঝখানে 4 জন যারা ফুটবলটা খেলবে, তারা প্রচন্ড ফরওয়ার্ড পাস খেলবে এবং খুব দ্রুত গতির কিন্তু আপ ডাউন। এবং তোমাকে এটা বলছি, ভারত যখন আক্রমণে উঠবে, এদের উইঙ্গাররা কিন্তু ডিফেন্সে ফার্স্ট পার্টিসিপেট করবে, ঠিক আছে? এবার তুমি সেক্ষেত্রে বুঝতে পারবে এই উইঙ্গারদের জন্য অনেকটা স্পেস থাকছে ফিরে আসার ক্ষেত্রে, এবং এদের যারা মিডফিল্ডার তারাই কিন্তু নাম্বার 6 পজিশনে পৌঁছে আসবে। ফলে কিন্তু তোমার ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিন্তু এরা প্রচন্ড কুইক। এই যে সিস্টেমটাতে তুমি কন্টেরও খেলা দেখে দেখো, এরা ডিফেন্সিভ অর্গানাইজেশনে প্রচন্ড কুইক এবং অ্যাটাকিং ফরমেশনেও প্রচন্ড কুইক। আমি ধরে নিচ্ছি যে ভারতের সঙ্গে ডিফেন্সিভ ট্রানজিশন ওদের কদাচিৎ করতে হবে, খুব হয়তো করতে হবে না, কিন্তু অ্যাটাকিং ট্রানজিশনের যে গতি, দুর্বার গতি, সেটা রোখার মতো ক্ষমতা আমাদের আছে তো? এটাই আমার প্রশ্ন। অ্যাটাকিং ট্রানজিশনে এদের কিন্তু প্রচন্ড গতিশীল, এদের অ্যাটাকিং ট্রানজিশন হবে, মুহুর্মুহু আক্রমণ হবে। এটা ইদানিং সময় যে সমস্ত উইনিং অ্যাভারেজ আমি তোমার সামনে বা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা কিন্তু ফ্লুকে আসেনি, এবং এই ফুটবলটা এরা খেলে আসছে, এবং এই ফুটবলটা কিন্তু বড় দলগুলোর বিরুদ্ধে খুব ইম্পর্টেন্ট ভূমিকা নেয়। মানে ধরো এদের থেকে বেটার র্যাঙ্কিং, এরা ভালো খেলে দেবে, কিন্তু ধরো আমরা তো খাতায় কলমে পিছিয়ে আছি, আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু যে ফরমেশনে ভারত ফুটবল খেলছে সেটা তোমরা দেখছো, সবাই আপনারা জানেনও, 4-2-3-1, খুব পৃথিবী জুড়ে একটা পরিচিত একটা ডিফেন্সিভ অর্গানাইজেশনের একটা সেটআপ, এবং ওটা হচ্ছে কাউন্টার অ্যাটাকের ট্রানজিশন নয়, কাউন্টার অ্যাটাকের এটা একটা মানে কি বলবো, মানে ফরমেশন। বাট ফরমেশন ইজ নাথিং বাট 10 মিটার অ্যাহেড আর 10 মিটার বিহাইন্ড। তোমার ফরমেশন চেঞ্জ হয়ে যাবে যদি তোমার ফুটবলারদেরকে, কিন্তু সেই অ্যাহেড আর বিহাইন্ডের মধ্যে যে ফুটবলাররা যাতায়াত করবে তাদের মধ্যে সেই অ্যাটাকিং কোয়ালিটি আছে তো, বা যারা ফিরে আসবে তাদের মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটি আছে তো, সেই জায়গাটা তোমার কাছে ইম্পর্টেন্ট। তুমি সমস্ত প্লেয়ার নিয়ে আসলেও ডিফেন্স হবে না যদি সেই ডিফেন্ডারদের, মানে সেই প্লেয়ারদের মধ্যে ডিফেন্সিভ এবিলিটি না থাকে। ডিফেন্সিভ এবিলিটি এর স্ন্যাচার হতে হয়, ব্লকিং এর জায়গা, অ্যান্টিসিপেশনের জায়গা ছোট করে দেওয়া, এই যে ভূমিকাগুলো দরকার হয়, শুধু প্লেয়ার নামিয়ে আনলেই হয় না, তার মধ্যে সেই এবিলিটি আছে কিনা খুব ইম্পর্টেন্ট। আমি ধরো লিস্টন কোলাসোকে আমি নামাচ্ছি, কিন্তু লিস্টন কোলাসের মধ্যে ডিফেন্সিভ এবিলিটি আছে তো? অনেকটাই কম। সেটা বুঝতে হবে, সেই জায়গাটার ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট তুমি যে ফুটবলারদের নিয়ে আসছো। এখন কথা হচ্ছে, উজবেকিস্তানের যে উইঙ্গাররা ফিরে আসে তাদের ডিফেন্সিভ এবিলিটি সাংঘাতিক, আর যে সাইড ব্যাকরা তোমার ওঠে তাদের আবার অ্যাটাকিং ট্রানজিশনও খুবই ভালো, অনেকটা আমাদের সুভাষিসের মতো খুব ভালো। যখন অ্যাটাকিং ট্রানজিশনেও দেখা যাচ্ছে কিনা যথেষ্ট ভালো সে পার্টিসিপেট করছে সেখানে। আমার কথা হচ্ছে উজবেকিস্তান দলটি কিন্তু ওয়েল অর্গানাইজড একটা ফুটবল তারা কিন্তু গিফট করবে, এবং তাদের ফার্স্ট টাচ আমাদের থেকে বেটার, তাদের সেকেন্ড বল উইন আমাদের থেকে বেটার, সেগুলো ধরে নিয়েই আমাদের খেলতে হবে। না, অস্ট্রেলিয়া তো আমাদের থেকে বেটার ছিল, আমরা তো হাফ টাইম পর্যন্ত যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছি, এবং ম্যাচটা আর অন্যরকম রেজাল্ট হলেও হতে পারত। কিন্তু আমরা আজকেও ভাবতে পারি যে উজবেকিস্তানের বিরুদ্ধে একটা অন্যরকম রেজাল্ট হবে, না হওয়ার কিছু নেই। কোচ নিশ্চয়ই, এই আমি একটা বাংলার ছেলে এখানে বসে আমি যে আলোচনাটা করছি, যেভাবে ভাবছি বা যেভাবে বলার চেষ্টা করছি আপনাদের, কোচ আমার থেকে নিশ্চয়ই কয়েক হাজার গুণ বেশি ফাস্ট ফরওয়ার্ড সেটা ভাবছেন বা দলকে সেটা বুঝিয়েও দিয়েছেন। এখন সেই জায়গাতে নিশ্চয়ই ভারত কাজ করবে এবং কাজ করছেও নিশ্চয়ই, কারণ ওদের কিন্তু এতটাই মানে অ্যাটাকিং ট্রানজিশন এতটাই ফাস্ট হবে, এবং আমাদের ডিফেন্সিভ থার্ডে ওদের সাংঘাতিক্য এতটা বেশি হবে,
ওরা কিন্তু সাংঘাতিক, এটা আবার এর মধ্যে আবার সাংঘাতিকের খেলা আছে। মানে আমাদের থেকে ওদের সংখ্যা কিন্তু, ওদের অ্যাটাকিং এর সময় আমাদের যদি ঠিক প্লেয়ার যদি পজিশনে না থাকে, আমাদের কিন্তু সংখ্যাধিক্যে কমে যাব। ধরো আমাদের 3 ওদের 4 হয়ে গেল। সংখ্যাধিক্যের তো খেলা, মানে সংখ্যার হেরে ফেরে তো খেলা হয়। খেলা দেখতে দেখতে বুঝতে পারবে যে ভাই আমাদের 4 জন না ট্রানজিট করতে সময় লাগছে, দুটো প্লেয়ার নামতে সময় লাগছে, উইদিন ফ্র্যাকশন মোমেন্ট ঘটনাগুলো ঘটে যায়, ওদের 4টে প্লেয়ার উঠে এসছে, এই জায়গাটা কিন্তু ওরা আসবে। এখন সেই জায়গাটা আমরা কতটা দেবো, কেন দেবো, আমরা যাবো কতটা যাবো, ওই যে আগের দিন বলছিলাম আমরা ইনভাইট করব, কতটা ইনভাইট করব, সেটা দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য ইনভাইট করব নাকি স্ন্যাক্স এর জন্য ইনভাইট করব, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে এই খেলাটার মধ্যে। সেক্ষেত্রে কি মানে অস্ট্রেলিয়ার সাথে যে ফরমেশন বা যে মেন্টালিটি নিয়ে ম্যাচটা নেমেছিল ইউগাস্টি ম্যাচ, সেম ভাবেই যাওয়া উচিত কি উজবেকিস্তান ম্যাচে? 4-2-3-1 4-2-3-1 যাওয়া উচিত। 4-2-3-1 এবং দলে দুজন ব্লকার। দীপক টাংরি শোনা যাচ্ছিল যে সামান্য হয়তো চোট রয়েছে, হয়তো ফুল ফিট না, সেক্ষেত্রে কি হবে? এটা কনফার্ম না, এটা শোনা যাচ্ছে। হাতে নিশ্চয়ই অপশন আছে, এখন পুরোপুরি তো এ নয়, হাতে অপশন তো নিশ্চয়ই আছে, ইউজ করা যাবে। থাপা রয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে, সমস্যা কিছু নেই আর কি, হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, এটা তো ডিফেন্স। এবার যেটা তুমি বলছো যে আমার ওটা নিয়ে আমার তোমার ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে আমার মনে হয়, দেখো ভাবতে তো হবে, কিন্তু তার সঙ্গে মেন যেটা সেটা হচ্ছে তোমার ব্যাক 4 ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। ঠিক আছে, ব্যাক 4 ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমার যে দুজন উইঙ্গার, সেই দুজন উইঙ্গার আদৌ নামছে তো, সেই দুজন উইঙ্গার কতটা তোমার অ্যান্টিসিপেশনে আসছে, তাহলে তারপরে নির্ভর করবে, আমি যে বলছিলাম যে তোমার উইঙ্গারদের সেই কোয়ালিটিটা কতটা কাজে লাগবে, তার উপরে নির্ভর করবে। এতে কি হয়, তোমার ডিফেন্সিভ মিডফিল্ডারদের কাজ অনেক হালকা হয়ে যায়। একদমই ঠিক। ডিফেন্সিভ দিক দিয়ে ঠিক আছে, কিন্তু অ্যাটাকিং এর কথা যদি তোমার ধর নিখিল পূজারি, এদের কোন ইম্পর্টেন্সই অনেক বেশি, তোমার সুভাশিস, তোমার সন্দেশ তো অবশ্যই, এদের জায়গার উপরে নির্ভর করবে, কি জায়গার উপরে কখন দাঁড়াচ্ছে, এবং তাদের যে লাইনটা ব্রেক করতে দেবে কিনা অপোনেন্টকে, এবং তার জন্য তাদের যে ভাবে দাঁড়াচ্ছে, তাদের এরিয়াল বলগুলো ফার্স্ট হেড নাও সেকেন্ড হেডে ক্লিয়ার হয়, গ্রাউন্ডার গুলো এসে কে ব্লক করবে, তার মধ্যে কে এসে স্ক্রিন করবে, এইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট ভারতীয় দলের। সেক্ষেত্রে আমার মনে হয় সেগুলো টানা আটকে গেলে একটা বিষয় দাঁড়াবে। কিন্তু ভারতের ফরওয়ার্ড লাইন, আমি আবার বলছি, ভারতের আক্রমণ, এই উজবেকিস্তান যেভাবে ফুটবলটা খেলবে, তারাও কিন্তু কুইক ট্রানজিশনের মাঝখানে, অ্যাটাকিং ট্রানজিশনের মাঝখানে কিন্তু তুমি একটু স্পেস পাবে। আমি এইটাই এখানেই প্রশ্ন তুলতে যাচ্ছিলাম, যেহেতু তুমি বলে 3 ডিফেন্সে ওরা খেলছে, অনেকটা অ্যাটাকিং, তো স্পেস তো পাবে। এক্ষেত্রে স্পেসটা কিন্তু তোমার জায়গা নয়, আমি বলছি স্পেসটা কিন্তু টাইমের স্পেস, মানে টাইমের মধ্যে যতটুকু স্পেস থাকে, সময় থাকে, মানে আমি কি বলছি, টাইম পাবে তুমি, স্পেসটা না বলে আমি টাইম পাবে, যে টাইমটার মধ্যে কিছু তুমি স্পেস পাবে, মানে ফাঁকা জায়গা পাবে, ওই সময়টার মধ্যে কিন্তু তোমার কুইক ট্রানজিট করতে হবে, এবং ওই কুইক ট্রানজিশনের মধ্যেই কিন্তু তোমার স্কোরিং এবিলিটি দাঁড়িয়ে রয়েছে, সেটা হেডিং হোক, পাসিং হোক, গ্রাউন্ডার হোক, সুনীলদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে নিতে হবে। একদমই তাই। আগের দিনও আই প্রেফার নাওরের মহেশ। মহেশের ক্ষেত্রে আবার প্রশ্ন উঠছে যে ডিফেন্সিভ কোয়ালিটি কতটা আছে। দেখো, ডিফেন্সিভ কোয়ালিটি অবশ্যই ইম্পর্টেন্ট, এখানে তো হবেই, কিন্তু তার মধ্যে আমি বলবো যে তোমার সেক্ষেত্রে যারা সাইড ব্যাক থাকবে তাদের ভূমিকা, বা ইনভার্টেড হয়ে গিয়ে তার জায়গাটাকে ব্লক করে দেওয়াও খুব ইম্পর্টেন্ট হবে। তাহলে কি ইন্ডিয়া গোল করার জন্য চান্স নেবে না? অপোনেন্ট যখন আপার হ্যান্ড খেলবে, অপোনেন্ট যখন 3-4-2-1 সেই দলটা খেলে, সেই দলটার তো অবশ্যই ডিফেন্সিভ স্পেসও তারা কমানোর চেষ্টা করে, তার থেকে বড় কথা অ্যাটাকের সময় তারা লোক বাড়িয়ে দেওয়ার ক্ষমতা বেশি লাগে। কিন্তু এই যে ডিফেন্সের সময় লোক যতটুকু তুমি স্পেস পাবে, হয়তো তুমি একটা ফ্র্যাকশন অফ মোমেন্ট টাইম পেলে, সেই ফ্র্যাকশন অফ মোমেন্টের মধ্যেই তোমাকে কিছু না কিছু করতে হবে, সেটা কিন্তু প্রথম মিনিট থেকে শুরু হবে। আর র্যাঙ্কিং, খেলার গতি ইত্যাদিতে ওরা প্রথম থেকে কিন্তু আপার হ্যান্ড থাকবে, সুতরাং তোমার কিন্তু স্পেস থাকবেই। তোমার ফাইনাল পাসের ক্ষেত্রে অ্যাকুরেট হতে হবে, তোমার ফাইনাল পাসের ক্ষেত্রে যেমন অ্যাকুরেট হতে হবে, ফার্স্ট টাচ অতি সাংঘাতিক হতে হবে,
তোমার রিসিভ কোনো রকম ভুল করা যাবে না, সে হেডিং হোক, চেস্ট হোক, পায়ে হোক, যেরকম ভাবে হোক, যে প্লেয়ারই থাকবে ওখানে, ওই উইদিন এ মোমেন্ট তোমার কিন্তু ডিফেন্স লাইন ব্রেক করতে হবে, ডিফেন্স লাইন ব্রেক করার স্কোপ পাবে। আমি এটুকু তোমার বলছি, আমার তার যতটুকু আমার এই ছোট মাথায় ফুটবলের আইডিয়া আছে, তুমি কিন্তু এই উজবেকিস্তানের দলটা ডিফেন্স লাইন ব্রেক করার স্কোপ পাবে, কারণ ও তোমাকে অত সিরিয়াসলি নেবে না। যেহেতু তুমি র্যাঙ্কিং এ পিছিয়ে আছো, ও তোমাকে অত সিরিয়াসলি নেবে না যে সিরিয়াসলি বাংলাদেশ নেয় তোমাকে, বা পাকিস্তান নেপাল নেবে, মালদ্বীপ নেবে, থাইল্যান্ড নেবে। উজবেকিস্তান তোমাকে অত, তোমার অ্যাটাকিং লাইনকে অত সিরিয়াসলি নেবে না আমার ধারণা। সেক্ষেত্রে তুমি কিন্তু অপোনেন্টের ডিফেন্স লাইন ব্রেক করার একটা স্কোপ পাবে তোমার নিজের কোয়ালিটিকে। তুমি যদি, আই প্রেফার নাওরেম। ওয়াই? নাওরেমের যে চোরা গতি আছে, ইনসাইড কাট করে ঢোকার ক্ষমতা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সুনীলের সঙ্গে এটা জমতে পারে ব্যাপারটা আমার ধারণা। শুধু তাই না, মানে তুমি যেমন বলছো র্যাঙ্কিং ফ্যাঙ্কিং, এটা তো অবশ্যই আছে, তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সিরিয়ার সাথে প্রথম ম্যাচ ড্র, আর উজবেকিস্তান ইন্ডিয়া ম্যাচ বাদে বাকি রয়েছে অস্ট্রেলিয়া। উজবেকিস্তান তো জিততে চাইবেই, এটাই হচ্ছে যে উজবেকিস্তান তো এখানে পাগল হয়ে যাবে, কারণ অস্ট্রেলিয়া অলরেডি ওদের, কারণ উজবেকিস্তান দেখো, তুমি যদি একটা শিক্ষানবিশ ফুটবল লাভার, ধরো আমাদের মতন, ধরো আমরা যারা খেলা ভালোবাসি, প্রথমে আমরা যখন গ্রুপটা দেখবো, অস্ট্রেলিয়া ফার্স্ট, উজবেকিস্তান সেকেন্ড, আমাদের থার্ড ফোর্থের লড়াই, তাই তো? আমাদের সিরিয়াকে হারাতে হবে। আচ্ছা, সিরিয়াকে যদি আমরা হারাই তাহলে উজবেকিস্তানের সঙ্গে ড্র করি, বা উজবেকিস্তানকে যদি আমরা পারবো না একদিন হারাতে, এরকম তো ভাববো আমরা এরকমই ভেবেছি বোধহয়, প্রতিটা ভারতীয় ফুটবল লাভার ভেবেছি। উজবেকিস্তান কি ভেবেছে? ওরা ভেবেছে ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতে যাচ্ছি। সিরিয়ার সঙ্গে আর কি, সিরিয়াকে আমরা আগেও হারিয়েছি, ফের হারাবো। অস্ট্রেলিয়াটা টাফ আছে, ড্র হারবো ধরে নিচ্ছি, ড্র এইভাবে নামবে ওরা অস্ট্রেলিয়াটাকে ম্যাচের বাইরে রেখেছে, মানে হিসেবের বাইরে রেখেছে, কিন্তু ইন্ডিয়াটাকে তো ওদের হিসেবের মধ্যে 3 পয়েন্ট ভেবেই নামবে। সুতরাং এই আমি এটাকে থিয়েটার করে বলছি কেন, বলতে বুঝতে সুবিধা হবে, ওরা কিন্তু ম্যাচটা জেতার জন্য নামবে। সেই কারণে বলছি তোমার কিন্তু, বা আমাদের কিন্তু ডিফেন্স ভাঙার কিন্তু স্কোপ পাবো আমরা। এবং যদি আগের দিনে ফার্স্ট হাফের মতো খেলা খেলতে হয়, যেখানে অপোনেন্ট হচ্ছে অধৈর্য হয়ে যাবে, সেখানে কিন্তু ভুলভ্রান্তি হবে যতই পাসিং অ্যাকুরেসি বাড়ে। দেখো, এটা তো ইউরোপের টিম না। এবং যেখানে জিততেই হবে, কুইক ট্রানজিশন, এদের প্রচন্ড ভালো উইং প্লে, প্রচন্ড ভালো, এবং নিচে থেকে প্রচন্ড সাপ্লাই লাইন ওদের প্রচন্ড ভালো, ট্রান্সফরমার গুলো খুব ভালো। কিন্তু তার মধ্যে তোমার একটা জায়গায় হোপলেস ওদের করে দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের ডি বক্সের মাথায়। তোমার অরক্ষিত জমিতে তুমি যা ইচ্ছে খেলো, তুমি ফাইনাল পাস করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে ফাইনাল পাস করার জন্য আমাদের কিন্তু প্রচন্ড কুইক ডিফেন্সিভ অর্গানাইজেশন দরকার। বল ক্লিয়ারেন্স, পজিশনটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার ওই ফানেল বানিয়ে ফেলা, এবং তার মধ্যেই তুমি যা ইচ্ছা করো, আর তুমি কিছু করতে পারবে না, এটা খুব ইম্পর্টেন্ট। আর দুটো উইং যেহেতু তোমার, সেক্ষেত্রে তোমার নিখিল আর শুভাশিস গেম চেঞ্জার হতে যাচ্ছে হয়তোবা। ওদেরকে কিন্তু প্রচন্ড সতর্ক থাকতে হবে, এবং মারতে তো দেওয়াই যাবে না, স্ন্যাচ করতে হবে, এবং ওখান থেকে খেলাটা স্টার্ট করতে হবে। কারণ আমাদের এখানে ব্যাক পাস করা বা স্কোয়ার পাস করার কোনো জায়গা নেই, কারণ তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড বল উইনের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভালো, বল রিকভারির জন্য ওরা ঝাঁপিয়ে পড়ে, আমার স্কোয়ার পাস করলে আমার লাভ নেই। সুতরাং আমার পারফেক্ট সামনে বল ফেলাও দরকার প্রচন্ড, এবং সামনে বল ফেলার দেখা যাক খেলাটা কি হয়। আমার ধারণাটা এরকমই একটা কিছু খেলা হতে চলেছে। এখনই আশাহত হওয়ার জায়গা নেই, কারণ সাম্প্রতিক সময় যদি দেখা যায় কাতারের সাথে খেলা বলুন কিংবা অস্ট্রেলিয়ার সাথে খেলা বলুন, অবশ্যই কিছু তো ডেভেলপমেন্ট এনেছেন কোচ ইগস টিম্যাচ। এবং যে কথাটা সাইডটা প্রথম দিকেও বলছিল যে আক্রমণের সুযোগ কিন্তু ইন্ডিয়া দলও পাবে, কারণ যারা আক্রমণাত্মক খেলা খেলবে তাদের ডিফেন্সে অবশ্যই ফাঁক ফোকর নিশ্চয়ই পাবে, সেই জায়গাটাই কাজে লাগাতে হবে। অস্ট্রেলিয়া ম্যাচেও কিন্তু 2বার থেকে 3বার কিন্তু সেই সুযোগ এসে গেছিল, একবার সুনীল ছেত্রী প্রায় গোল করেই ফেলেছিলেন। আশা করবো আগামী দিনের ম্যাচে সেই গোলটা কিন্তু কাঙ্ক্ষিত গোল চলে আসবে, এবং আমার মনে হয় সাইডটা কোয়ার্টার বাই কোয়ার্টার ধরে এগোনো উচিত ভারতীয় দলের। একদমই তাই। এবং হাতে যে তুমি বলছো যে নাওরেম মহেশ কিংবা লিস্টন, রাহুল কেপির মতো যে ইয়ং ফুটবলার, যারা গতিশীল ফুটবলার, তাদেরকেও নিশ্চয়ই ইগস টিম্যাচ সঠিক সময় নামিয়ে গোলটা তুলে নেবেন, এই আশাতেই আমরা থাকবো। আপনাদের কেই মনে হচ্ছে কেমন প্রথম একাদশ হতে চলেছে উজবেকিস্তানের বিরুদ্ধে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনারও মনের কথাটা এসে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং
অবশ্যই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।